তুমি কিভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে? তুমি কিভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন? তুমি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে? তুমি কিভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন? নিশ্চিহ্ন তুমি করবে কিভাবে? তুমি কি বাঙালি? ফ্রেঞ্চ? আরবি? মুসলিম? সনাতন? তুমি কে? হু আর ইউ? তুমি ইয়াজিদি ধর্মে গোপনে ধর্মান্তরিত হয়েও তোমার সনাতনী নাম তুমি বদলাওনি। এবং আমাদেরকে কোরআন শিক্ষা দিতে চাও। ইনশাআল্লাহ বলে তুমি হত্যা করার ইঙ্গিত দাও। তুমি আসলে খেলাফতি বিকৃত খেলাফত কায়েমের জন্য বাঙালিত্বকে হত্যা করাই হচ্ছে তোমার মূল। হবে না। পিনাকি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করা হবে। এবং সে আরো কিছু কথা বলেছে, আরো কয়েকটা ক্লিপ দেখলাম যে তার কিছু হলে সে হুকুম দিয়ে যাচ্ছে যে সকল বাকশালীদেরকে, এখানে বাকশালী বলতে সে আওয়ামী লীগকে বুঝিয়েছে, তার কথার ইঙ্গিতে সেটা বোঝা গেছে, কারণ এখন তার কোনো বাকশাল বলতে কোনো কিছু নেই, তাদেরকে যেন ধরে ধরে শেষ করা হয়। কোন নেতা তার কিছু হলে তার বিরোধী প্রত্যেককে শেষ করে দেওয়া হবে, হত্যা করা হবে, এটা কোনো ভদ্র নেতা কখনো বলবে না, সে যেই মতবাদেরই সে অনুসারী হয়ে থাকুক না কেন। কিন্তু এখানে একটি মেসেজ যে নিশ্চিহ্ন করা হবে আওয়ামী লীগকে। চলুন ব্যাপারটা একটু আমরা একটু ঘাটাই, বিষয়টা কি, পরিকল্পনাটা কি, উদ্দেশ্যটা কি। আওয়ামী লীগকে সে নিশ্চিহ্ন করবে। আওয়ামী লীগকে সে নিশ্চিহ্ন করতে হলে আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী লীগের কর্মীদের দৃশ্যমান সকল কাজ, আওয়ামী লীগের যারা কর্মী তাদেরকে হত্যা করা এবং আওয়ামী লীগের যত লেগেসি আছে সবগুলোকে ধ্বংস করা। আওয়ামী লীগ যে প্রিন্সিপালের উপরে, নীতির উপরে প্রতিষ্ঠিত, সেগুলোকে নিশ্চিহ্ন করা। এগুলো করলে আপনি আওয়ামী লীগকে বলবেন যে এগুলো করাই হচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। তাহলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করলে কি করতে হবে? আমরা পেছনে যাই। 1947 সালের দেশ বিভাজন হলো এবং সেখানে মুসলমানদের রক্ষার জন্য একটি অভয় ভূমি হিসেবে দুই পাকিস্তানের জন্ম হলো। কিন্তু সেখানে উদ্দেশ্য ছিল না এটা পিওর ইসলামিক একটি রাষ্ট্রে পরিণত হবে। মুসলমানরা তখন নানানভাবে তারা মনে করেছিল, আমাদের মুসলিম পূর্বপুরুষরা, যে আরএসএস তৈরি হয়েছে, হিন্দুত্ববাদিতার জাগরণ হচ্ছে, এতে করে মুসলমানরা ব্রিটিশরা চলে গেলে আরো ভয়ঙ্কর সিচুয়েশনের ভেতরে পড়বে মুসলিম হওয়ার কারণে। কারণ হিন্দুত্ববাদী লিটারেচার গুলো তখন ব্যাপক হারে প্রচার পাচ্ছিল। 1920-এর গোড়া থেকেই আমরা দেখেছি যে ইউরোপের যেই ফ্যাসিস্ট দলগুলো, তাদের ভিতরে রিলিজিওসিটিও মিক্সড হয়েছিল, বা ধার্মিকতা ও উগ্রধার্মিকতা মিক্সড হয়েছিল। আমরা মুসোলিনির ব্ল্যাক শার্ট মুভমেন্টের কথা জানি এবং সেটার আদলেই এই যে হোয়াইট শার্ট মুভমেন্ট, আরএসএস তৈরি করা হয়েছিল প্রায় একই সময়ে, ওই 1923-24। এবং এই সাভারকার ওদের বিভিন্ন কাজে মুসলমানরা নেতারা শঙ্কিত হয়ে পড়ছিল। সেখানে দেখছিল যে কংগ্রেসে মুসলমানদের দাপট থাকবে না বা মুসলমানদের যথোপযুক্ত সে থাকবে না। তা মুসলমানদের রক্ষা করার জন্যই আমরা বিভিন্ন পদক্ষেপ দেখেছি। আমরা গোল টেবিল বৈঠক দেখেছি, আমরা লাহোর প্রস্তাব দেখেছি। স্বকীয়তার একটি মুভমেন্ট ছিল, স্বায়ত্ত শাসনের একটি মুভমেন্ট ছিল, যেটা প্রায় ১-১৫০ বছর আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। ওদিকে বঙ্কিমের বিভিন্ন লেখায় উগ্র হিন্দুত্ববাদ জেগে উঠছিল এবং প্রত্যুত্তরে আবার কিছু কিছু ইসলামের নামে ফ্যানাটিস্ট গ্রুপ তৈরি হওয়ার রাস্তা সামনে এসছিল। এগুলোকে ব্যালেন্স করার জন্য বা এগুলোকে আটকানোর জন্য একটা
সেকুলার না হলেও সুইডো সেকুলার একটা মুসলিম অভয়স্থান দরকার ছিল। তাই যারা নিজেদেরকে মুসলিম হিসেবে গর্বিত, কিন্তু তারা ফ্যানাটিক নয়, মোল্লা মৌলবীও নয়, তারাই পাকিস্তানের জন্মের পেছনে সবচাইতে জোরালো ভূমিকা পালন করেছিলেন। সোহরাওয়ার্দী, শেরেবাংলা, মোহাম্মদ আলী জিন্নাহ, এনারা কেউই, এবং নবাব ফ্যামিলি এর আগে, তারা কেউই আসলে আলট্রা রিলিজিয়াস ছিল না। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? আশা করি শুনতে পাচ্ছেন। শুনতে পারলে একটু থামস আপ দেবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা। একটু থামস আপ দেন ভাই, একটু বলেন যে শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছেন আমার কথা? ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? আমাকে বলেন আমার কথা ক্লিয়ার তো? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, ওকে। তো তাহলে এই যারা লিবারাল, তারাই এই পাকিস্তান জন্মের মধ্যে ভূমিকা পালন করেন। কিন্তু এরকম ভবিষ্যৎ দ্রষ্টা মোল্লা মৌলবীরা ছিল না তখনও। দেওবন্দরা ছিল না, জামাতিরা ছিল না। কিন্তু যখন এই 47 সালের ডিভিশনটা হয়, এর প্রাক্কালে কিন্তু ডক্টর বোস, সোহরাওয়ার্দী ওনারা চেয়েছিলেন একটি বৃহত্তর বাংলা নিতে। কারণ বৃহত্তর বাংলায় হিন্দুরা সিগনিফিক্যান্ট নাম্বার থাকবে, মুসলমানরা মেজরিটি হবে, এবং মেইনল্যান্ড যে ইন্ডিয়া, সেখানে হিন্দুরা মেজরিটি থাকবে, একটা ব্যালেন্স অবস্থা থাকবে। কিন্তু আলটিমেটলি যেভাবেই হোক পশ্চিমবঙ্গের হিন্দু ভাইরা আমাদের সাথে আসেননি। তাই সেই ব্যালেন্সটা কমে গেল। সেই ব্যালেন্সের সম্ভাবনা কমে যাওয়ার কারণে, এবং পাকিস্তান থেকে প্রচুর হিন্দুরা ওদিকে চলে যাওয়ায়, প্রচুর মুসলমানরা আবার পাকিস্তানে চলে আসার কারণে ব্যালেন্সটা আরো নষ্ট হলো। এবং এই জামাতিরা বিভিন্ন সময়, আইয়ুব খান বলেন, পরবর্তীতে জিয়াউল হক, জিয়াউর রহমান, এদের সময় এবং এরশাদ পর্যন্ত বিভিন্নভাবে ধর্মকে ব্যবহার করতে সরকারকে বাধ্য করায় পাকিস্তান আস্তে আস্তে ইসলামীকরণ হয়েছে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর পাকিস্তান সৃষ্টির আগের ভাষণ এবং বিভিন্ন জীবনী পড়লে আপনারা দেখবেন মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সোহরাওয়ার্দী বলেন, শেরবাংলা কেউই আসলে ওই মোল্লা মৌলবী টাইপ ছিলেন না। তাই তাদের ছাত্রদের ভিতরেও তা আমরা দেখেছি। আমাদের এই বাংলায়, আমাদের এই বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্মের পেছনে অনেক হিন্দুরাও ভূমিকা পালন করেছেন। যারা দেশ বিভাজনের পরে যত ইসলামীকরণ হয়েছে, তারাই আমাদের এই পূর্ব পাকিস্তান তৎকালীন ছেড়ে ওনারা ভারত চলে যেতে বাধ্য হয়েছেন। কারণ তারা আশান্বিত হয়েছিলেন। তাই আমাদের বাঙালির স্বকীয়তা আক্রমণের মুখে পড়েছিল যত বেশি ইসলামীকরণ করা হয়েছিল ধীরে ধীরে। কারণ তারা দেখলেন যে পূর্ব পাকিস্তানকে যদি পদদলিত না করা হয়, তাদের অর্থনৈতিক পশ্চাৎপদতা, তাদের কালচারকে যদি আমরা ডমিনেট করতে না পারি, পশ্চিম পাকিস্তানিরা ভাবলো, তাহলে ওরা তো সংখ্যাগরিষ্ঠ। ওরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে আমরা ওদের উপর ডমিনেট করতে পারবো না। তাই ইসলাম খাতরে মে হ্যায় এবং ইসলামের দোহাই দিয়ে আমাদের সমৃদ্ধতর পূর্ব পাকিস্তানের বাঙালি কালচারকে তারা ধ্বংস করার পরিকল্পনা হাতে নিয়েছিল। এবং সেটা আগেই বুঝতে পেরেছিলেন মাওলানা ভাসানীর মতো গ্রেট লিডাররা। তারা বুঝেছিলেন যে আমরা মুসলিম, কিন্তু আমাদের ইসলাম ধর্মকে ব্যবহার করে আমাদের বাঙালি কালচারের কথা বললেই ওরা সবকিছুতেই ইসলামকে নিয়ে এসে বাঙালি কালচার সম্পূর্ণভাবে ইসলাম বিরুদ্ধ এভাবে প্রচার করে আমাদের বাঙালি কালচারকে তারা ধ্বংস করতে হবে। কারণ কালচারালি আমরা ওদের থেকে সমৃদ্ধ। এটা ছিল ওদের টার্গেট। তাই আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের নাচ, আমাদের সঙ্গীত, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের সবকিছুকে তারা
অমুসলিম, ইসলামের শত্রু ইত্যাদি হিসেবে প্রচার করে আমাদেরকে কালচারাল জেনোসাইডের বীজ তারা বপন করেছিল ৪৭ সালের দেশ বিভাজনের সাথে সাথে, এবং সেটা বুঝেছিলেন সবচাইতে আগে আমি বলবো স্পষ্টভাবে আমাদের মাওলানা ভাসানী। বঙ্গবন্ধু সোহরাওয়ার্দীর শিষ্য, এবং সোহরাওয়ার্দী ওনার ইতিহাস, ওনার জীবনী পড়লে সেকুলারিজমের জীবনী ইতিহাস পড়তে হবে, সেকুলার চিন্তা পড়তে হবে, এবং আপনারা দেখবেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মানে ধর্মহীন রাষ্ট্র নয়, এই যে প্রচার করে এটা বুঝতে পারবেন। এবং তারা, অর্থাৎ যারা কিনা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, তারা আপনাকে তখন থেকেই নানানভাবে তারা টার্গেট করত। কিছু হলেই এটা মুনাফিকি, কিছু হলেই এটা অমুসলিম, কিছু হলেই আপনি নাস্তিক, কিছু হলে আপনি ইসলামের শত্রু। দেখবেন যারাই সৌহার্দ্যের কথা বলেছে যে আমি বাঙালি মুসলিম, বাঙালি হিন্দু, বাঙালি খ্রিস্টান, বাঙালি নাস্তিক, আস্তিক, হোয়াটএভার, বাউল হোয়াটএভার, আমরা বাঙালি। এটা হচ্ছে আমাদের ইউনিটি। এটা যদি না হয় তাহলে কোন দেশ সামনে সমৃদ্ধ হতে পারে না, এগুতে পারে না। তাই রাষ্ট্র এই ব্যাপারে ইনভলভ হবে না। এটা মহাদেব জিন্নাহর ভাষণেও শুনেছি আমরা। কিন্তু মহাদেব জিন্নাহ তো ৪৮ মারা গেছেন, সেটা যাই হোক। তো তখন কি হলো, যারা ফাউন্ডিং ফাদার ছিলেন তারা যারা সেকুলারিজমের কথা বলতেন তাদেরকে নানানভাবে সাইডলাইন করা শুরু করলো জামাতি আন্দোলনে। যেমন আহমেদীদের সাইডলাইন করা শুরু করা হলো ইত্যাদি। তাই আওয়ামী লীগের ইতিহাস মুছতে হলে মাওলানা ভাসানীর এই যে বাঙালিত্বের সেন্স, এবং উনি যে বুঝতে পেরেছিলেন যে আমাদেরকে কালচারাল জেনোসাইড করতে হবে, এটা মুছে ফেলতে হবে ইতিহাস থেকে। মাওলানা ভাসানীর জীবনের ইতিহাস মুছে ফেলতে হবে। ৫২র ভাষা আন্দোলনের ইতিহাস মুছে ফেলতে হবে। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পেছনের ইতিহাস মুছে ফেলতে হবে। ৪৭ সালের দেশ বিভাজনের আগের এবং ইমিডিয়েট পরের ইতিহাস মুছে ফেলতে হবে। আমি বাঙালি এটা ভুলে যেতে হবে। এটা না হলে আপনি আওয়ামী লীগের গোড়া উপড়ে ফেলতে পারবেন না। কিন্তু এটা মুছবেন কিভাবে? পিনাকিরা মনে করছে যে নারায়ণগঞ্জে শামীম ওসমানের পূর্বপুরুষের বাড়ি ভাঙলে, যেখানে ভাষা আন্দোলনের মিটিং বসতো, ভাষা আন্দোলনের ইতিহাস মুছে ফেলা যাবে। বা বাংলাদেশের প্রত্যেকটা লাইব্রেরি থেকে ভাষা আন্দোলনের গবেষণা যত বই আছে সব জ্বালিয়ে ফেললে ভাষা আন্দোলনের ইতিহাস মুছে ফেলা যাবে। বাংলাদেশে এখনো প্রায় ৯০-১০০ বছরের কাছাকাছি কয়েকজন ভাষা সৈনিক জীবিত আছেন। তাদেরকে মিডিয়া থেকে বা সমাজ থেকে উচ্ছেদ করলে ভাষা আন্দোলনের ইতিহাস মুছে ফেলা যাবে। তাহলে ভাষা আন্দোলনের ইতিহাস যদি তাদেরকে মুছে ফেললে মুছে যায়, তাহলে ২১শে ফেব্রুয়ারি যে বিশ্ব মাতৃভাষা দিবস, এটাকে বাতিল করতে হবে। কিন্তু সেটা তো আর শুধু বাংলাদেশের মধ্যে সীমিত নেই। অসংখ্য বই লেখা হয়েছে দেশে এবং বিদেশে মাতৃভাষা এবং ২১শে ফেব্রুয়ারির উপরে। সেগুলোকে জ্বালিয়ে ফেলতে হবে। সেটা কি সম্ভব হবে পিনাকি? তাহলে যারা শহীদ হয়েছিলেন, সালাম, জরবর, বরকত, এদের কবর উপড়ে ফেলতে হবে। এদের কবরের গায়ে লিখা ওনাদের নাম মুছে ফেলতে হবে। পৃথিবীর ইতিহাসে আর কখনো ভাষা সৈনিকদের কথা বলা হবে না। কারণ ভাষা সৈনিকদের কথা বললেই তো আওয়ামী লীগের ইতিহাস চলে আসবে। বঙ্গবন্ধু যে ওনার বন্ধুকে নিয়ে, আহত বন্ধুকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন সেই ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময়, সেই কথা ভুলে যেতে হবে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য এগুলো করতে হবে তো। নয়তো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাচ্ছে না। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে সোহরাওয়ার্দীর জীবনী লেখা যাবে না।
শেরেবাংলার যুক্তফ্রন্টের কথা বলা যাবে না। যাবে না। অপপ্রচার চালালেই তো যতই অপপ্রচার চালানো হোক সেটা যে আসলে আল্টিমেটলি সফল হয় না। সত্য ইতিহাস যে বেরিয়ে আসে সেটার প্রমাণ জার্মানির দিকে তাকালে হবে। আয়ারল্যান্ডের ভাষার উপর আক্রমণ, ব্রিটিশদের আক্রমণের ইতিহাস পড়তে হবে। যে এখন আবার আয়ারল্যান্ডে বিভিন্ন জায়গায় আইরিশ ভাষাকে পুনরুজ্জীবিত করার জন্য যে প্রক্রিয়া চলছে, যেটাকে কালচারাল জেনোসাইড করেছিল ব্রিটিশরা, ইংলিশরা, সেটাকে আবার তারা কিভাবে ১০০ বছর পরে রিভাইভ করার চেষ্টা করছে সেখানে দেখলেই হবে যে উপড়ে ফেলা যায় না। একটা ভূমির ইন্ডিজেনাস ভাষা, সংস্কৃতিকে উপড়ে ফেলা যায় না ধর্মের অজুহাত দিয়ে। ধর্ম, ব্যক্তিগত বিশ্বাস এবং ধর্ম কালচারের সাথে ইন্টারটুয়াইন্ড হয়ে, মিশ্রিত হয়ে মানুষ গ্রহণ করে। তাই আমাদের বাঙালিদেরকে আরব মুসলিম বানানোর প্রক্রিয়া সফল হবে না, হয়নি। মাজার ভেঙেও হবে না। সুফি আউলিয়াদের অনুসারীদের হত্যা করে হবে না। আউল-বাউল, জারি গান, সারি গান নিষিদ্ধ করে হবে না। সমস্ত মাজার ভাঙলেও হবে না। তাই আমাদের বাংলায় আরব মরুভূমির মোল্লাদের, মৌলবীদের ওয়াহাবি ইসলাম কায়েম এখানে সাকসেসফুল হবে না। কারণ আমাদের ইসলাম আমাদের ইন্ডিজেনাস ইসলাম। ঠিক যেমনটি প্রফেসর তারেক রামাদান বলেছেন, ইউরোপিয়ান মুসলিম যারা তাদেরকে আরবের মুসলিম হওয়ার প্রয়োজন নাই। কে বলেছেন? প্রফেসর তারেক রামাদান হাসেন আল বান্নার নাতি। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। উনি বলেছেন যে ইউরোপিয়ান মুসলিমরা আলাদা। ঠিক একইভাবে আমরা বাঙালি মুসলিমরা আলাদা। আমাদের নিজস্ব কালচার আছে, আমাদের কৃষ্টি আছে। আমরা ইসলামকে আমাদের বাঙালি কালচারের সাথে মিশ্রিত করে আমরা একটি তৃতীয় কালচার, বাঙালি মুসলিম কালচার গড়ে তুলেছি। যেটা অমুসলিমরা সেলিব্রেট করে। কিন্তু এই ফ্যানাটিকরা আরবের কালচার আনতে গিয়ে অনেক মুসলিমকে, নতুন প্রজন্মকে ইসলাম বিমুখ করছে। সেটা তো হতে দেব না। আওয়ামী লীগ সেই কথাই বলেছে। ৪৭ সালে দেশ বিভাজনের পর থেকে সেই কথাই আওয়ামী লীগ, সেই সংগ্রামই আওয়ামী লীগ করেছে। এটাকে নিশ্চিহ্ন তুমি করবে কিভাবে পিনাকি? আমাদের অর্থনীতির মুক্তির যদি ইতিহাস গবেষণা করে, যদি কেউ প্রফেসর রেহমান সোবহানের লেখা পড়ে, প্রফেসর অমর্ত্য সেনের লেখা পড়ে, আওয়ামী লীগের ইতিহাস আসবে, ৬ দফা আন্দোলনের আসবে, স্বাধীন বাংলাদেশের কথা আসবে। সেগুলোকে তুমি নিশ্চিহ্ন করবে কিভাবে? আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে তো ওগুলিকেও নিশ্চিহ্ন করতে হবে। ইতিহাস তো মুছে ফেলতে হবে। কিভাবে? হাউ? ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের কথা আসবে। শহীদ আসাদের কথা আসবে। আসাদ গেটের নাম মুছে ফেলতে হবে। আওয়ামী লীগের ইতিহাস বুঝতে হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকটি বুক পেতে দিয়েছিলেন ছাত্রদের রক্ষা করার জন্য, সেই হলের নাম চেঞ্জ করতে হবে। করতে পারো। কিন্তু সেই ঘটনা অসংখ্য গবেষণাপত্রে দেশে বিদেশে লিখিত হয়েছে। সেটা মুছবে কিভাবে? আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে হলে পৃথিবীতে সবগুলো বাঙালিদেরকে হত্যা করতে হবে। তাও পারবে না। কারণ পৃথিবীর সমস্ত বাঙালিদেরকে হত্যা করলেও অবাঙালিরা বাঙালি জাত নিয়ে গবেষণা করবে। ঠিক যেমনটি মায়া সভ্যতায় ইউরোপিয়ানরা কয়েকটি এথনিক গ্রুপকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু সেই মায়া সভ্যতার সেই জেনোসাইড নিয়ে এখন গবেষকরা গবেষণা করে। তুমি বাংলা ভাষা যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে, আওয়ামী লীগের নাম থাকবে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের বাঙালিদের মুক্তির জন্য সবচাইতে ১ম সফল আন্দোলন করে বাংলাদেশের জন্ম দিয়েছিল।
সুতরাং বাঙালিদেরকে নিয়ে যখন মানুষ গবেষণা করবে ১,০০০ বছর পরেও, তখন বাঙালি মুক্তির আন্দোলনের কথা লিখতে আসলে বা এথনিক জেনোসাইড এর বিরুদ্ধে লিখতে আসলে, গবেষণা করতে আসলে, পৃথিবীর ৩য় বৃহত্তম জাতিগোষ্ঠী বাঙালির মুক্তির কথা আসতে গেলেই আওয়ামী লীগের কথা আসবে। কারণ ২০০০ বছরে এই ১ম বাঙালিরা বাঙালিদেরকে শাসন করেছে। এর আগে যে ৩৩ টি পরিবার আমাদেরকে শাসন করেছিল তারা কেউই প্রকৃত বাঙালি ছিল না। কেউই না। তাই বাঙালিরা বাঙালিদের শাসন করার ১ম যে অধিকার পেয়েছে সেটাকে বলতে হবে। সেই গবেষণায় আওয়ামী লীগের নাম আসবেই। চাইলেও মুছতে পারবে না। নিশ্চিত করবে কিভাবে? পারবে না। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে ১৯৭১ সালে লক্ষ, লক্ষ বাঙালিরা যারা মারা গেছেন, বাঙালি হওয়ার কারণে গুলি খেয়েছেন, ইতিহাস মুছতে হবে। কেউ কোনদিন জাসদের ইতিহাস বলবে না তাহলে। কেউ কখনো কোন অবস্থাতে সিরাজুল আলম খান দাদাভাই এদের কথা বলবেন না। আজকে তোফায়েল আহমেদের অনেক সমালোচনা করেছি আমি। কিন্তু তোফায়েল আহমেদের জীবনী নিয়ে মানুষ কেউ না কেউ সময় কথা বলবে। আজকে উনি কথা বলতে পারেন না, বোঝেনও না উনি কোথায় আছেন। কিন্তু তোফায়েল নিয়ে আমরা কথা বলছি। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে যদি কোন নির্দিষ্ট দলকে টার্গেট করে বা তার সদস্যদেরকে টার্গেট করে করা হয়, আমি তো আওয়ামী লীগ করি না। আমি তো বিএনপি সমর্থক। তাহলে কি বিএনপির সকল সদস্যর ভেতর থেকে কেউ আর আওয়ামী লীগের কথা বলবে না, বহুদলীয় গণতন্ত্রের কথা বলবে না, বঙ্গবন্ধুর নাম নেবে না, ৭ই মার্চের ভাষণ কোনদিন পড়বে না, উইকিপিডিয়ার পেজ জ্বালিয়ে দেবে, ৭ই মার্চের সমস্ত রেকর্ড কপি জ্বালিয়ে দেবে, ডিজিটাল যত রকম অনলাইন যা ৭ই মার্চের কপি আছে সব জ্বালিয়ে দেবে। জয় বাংলা শব্দ কেউ উচ্চারণ করতে পারবে না। অথচ অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির নেতা হয়েও বঙ্গবন্ধুর কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলেন। তাহলে কি ওদেরকেও সবাইকে নিশ্চিহ্ন করে দেবে? তবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে কিভাবে? এটা তো একটা আইডিওলজি, এটা একটা ফিলসফি, এটা একটা পলিটিক্যাল থট। এটা জাতিসত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত নাকি? তুমি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে কিভাবে? তুমি ওয়াহাবি সালাফিদের মতো যতই বলো না কেন যে হত্যা করলে নিশ্চিহ্ন হয়ে যায়, উপড়ে ফেললে নিশ্চিহ্ন হয়ে যায়, স্ট্রাকচার ভেঙে ফেললে নিশ্চিত হয়ে যায়। তুমি বঙ্গবন্ধুর হাজার মূর্তি ভাঙতে পারো। মানুষের মনের ভেতরে বঙ্গবন্ধুর যে মূর্তি বসে আছে, রূপ বসে আছে, যে বিপ্লবী রূপ চেতনা বসে আছে সেটা তুমি উপড়ে ফেলবে কিভাবে? নিশ্চিহ্ন করবে কিভাবে? হাউ? পিনাকি কিভাবে করবে? তুমি তোমার নিজের জাতিসত্তাকে হত্যা করছো। তুমি তোমার পূর্বপুরুষের পরিচয়কে হত্যা করছো। তুমি ভাবছো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে। কিন্তু আমি বুঝি না কিভাবে করবে? আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে ৯০ এর অভ্যুত্থানে যারা ছাত্রনেতা ছিল তাদেরকে হত্যা করতে হবে সবাইকে। তাও পারবে না। কারণ কেউ না কেউ কোথাও না কোথাও তা নিয়ে গবেষণা করছে, কথা বলছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করতে হবে। পারবে? পৃথিবীর ইতিহাসে যত বিপ্লবী আছে সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসেন। মার্শাল টিটো তার জীবনীতে বঙ্গবন্ধুর কথা বলেছেন। সমস্ত বাংলায় যদি বঙ্গবন্ধুর নাম কেউ না নেয়, তারপরে কিউবাতে বঙ্গবন্ধুর নাম নেবে। ফিদেল কাস্ট্রোর জীবনী লিখতে গেলে বঙ্গবন্ধুর নাম আসবে। বাঙালির মুক্তির ইতিহাস আসবে। কারণ বঙ্গবন্ধুকে কিউবার সে নেতা ফিদেল কাস্ট্রো বলেছেন, "আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি।" তুমি সমস্ত কিউবান মানুষকে থামাবে কিভাবে সেই ইতিহাস পড়তে? তুমি বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করবে কিভাবে? বঙ্গবন্ধু নিশ্চিহ্ন না করলে তো তুমি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারছ না। তুমি আওয়ামী লীগকে নিষিদ্ধও করতে পারবে না। নিশ্চিহ্ন তো দূরের কথা। কোন সরকার নিষিদ্ধ করতে পারবে না। কারণ এই আইডিওলজি এমন কোন আইডিওলজি নয় যে আইডিওলজি মানুষের জন্য ক্ষতিকর। আর যদি ক্ষতিকর হয় তাও নিশ্চিহ্ন করা যায় না। তুমি সেটাকে পরাজিত করতে পারো। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে তুমি পরাজিত করতে পারবে না। কেন পারবে না? কারণ বঙ্গবন্ধু না থাকলে বিএনপিও থাকে না।
বঙ্গবন্ধু না থাকলে ওসমানী থাকে না। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ থাকে না। বঙ্গবন্ধু না থাকলে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা কালুরঘাটে সেটাও আর শোনা যাবে না। সেটাকে এডিট করতে হবে। যেটা বঙ্গবন্ধুর হত্যার পরে এডিট করে শোনানো হতো। ইন দ্য নেম অফ গ্রেট ন্যাশনাল লিডার যে আছে না বঙ্গবন্ধু, ওই অংশটা কেটে দিত। লাভ হয়েছে? আবার সত্যটা বেরিয়ে এসছে। তাই তুমি চাইলেও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবে না। চেষ্টা করো, চেষ্টা করো। তুমি চাইছো যে কালচারাল জেনোসাইড করতে। সেটা হবে না। বাংলাদেশী জাতীয়তাবাদও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পক্ষে নয়। কারণ নিষিদ্ধ কি করে লাভ কি হবে? নিষিদ্ধ হবে? সম্ভব? উচিত? কোনটাই না। কিভাবে তুমি নিষিদ্ধ করবে? কিভাবে তুমি নিশ্চিহ্ন করবে? যতদিন জিয়াউর রহমানের জীবনী, সত্য জীবনী লেখা হবে, আওয়ামী লীগের ইতিহাস আসবে, সত্য গবেষণা আসবে। জাতীয় পার্টি নিয়ে গবেষণা করলে, এরশাদের জীবনী নিয়ে গবেষণা করলেও, সত্য গবেষণা করলেও ৯০ এর অভ্যুত্থানে শেখ হাসিনার অবদানের কথা আসবে। খালেদা জিয়ার অবদানের কথা আসবে। ছাত্রদল, ছাত্রলীগ মিলে স্বৈরাচার সামরিক বাহিনী সরকার এরশাদকে উৎখাত করেছিলাম আমরা। সেই ইতিহাস আসবে। তুমি কিভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে? আজকে সমস্ত আওয়ামী লীগের সকল সদস্যদেরকে গণহত্যা চালালেও আগামীকালের শিশু আওয়ামী লীগের আদর্শে বড় হয়ে উঠবে না মনে, মনে। তুমি কিভাবে বলো? কিভাবে বলো? তুমি কিভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে? তুমি কালচারাল জেনোসাইড চালাবে। অলরেডি তুমি জেনোসাইডকে উস্কে দিয়েছো মুখপাত্র হিসেবে এই সকল মৌলবাদীদের। মুখপাত্র হিসেবে উস্কে দিয়েছো। ১৯৪৮ সালে প্রণীত ১৯৫১ সালে যে এনফোর্সমেন্ট পেয়েছিল যে জেনোসাইড এর সংজ্ঞা, সেই জেনোসাইড এর সংজ্ঞায় তুমি জেনোসাইড, ভায়োলেন্স কন্টিনিউ রেখেছো, চলমান রেখেছো। কিন্তু কালচারাল জেনোসাইড এর বিষয়ে জেনেভা কনভেনশন গুলোতে, রোম স্ট্যাচুট গুলোতে আইনে কি বলেছে তুমি কি কখনো পড়েছো? পড়েছো? তাহলে বাংলাদেশের কালচারাল জেনোসাইড চালানোই তোমার মূল লক্ষ্য। হে পিনাকি, তোমাকে আজকে আমি গালি দেব না, ভয় পেও না। তুমি হুমকি দিচ্ছ অনেককে দিয়ে যাচ্ছ। কালচারাল বাঙালি জেনোসাইড তোমাকে করতে দেব না। আসলে তোমার মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সমস্ত বাঙালির পরিচয়কে ধ্বংস করা। ঠিক যেমনটি এখন বাংলাদেশের সকল বাঙালি কালচারাল প্রোগ্রাম নিষিদ্ধ হয়ে গেছে। খুব সাকসেস এনেছো। তুমি কে? তুমি কি বাঙালি? ফ্রেঞ্চ, আরবি, মুসলিম, সনাতন? তুমি কে? হু আর ইউ? তুমি যদি বলো তোমার পরিচয় বাঙালি, দ্যাট মিনস আওয়ামী লীগের আইডিওলজিতে তোমাকে বিশ্বাস করতেই হবে। তারপর তুমি আরেকটু এক্সপান্ড করে তুমি বাংলাদেশী হতে পারো। বাংলাদেশের নাম চেঞ্জ করা যেতে পারে। বাঙালি পরিচয়কে তুমি চেঞ্জ করতে পারবে না তো। যদি না তুমি যদি কালচারকে হত্যা করো, তুমি যদি বাঙালিই না থাকো, তুমি কে? তোমাকে আরবরা তো আরব হিসেবে মেনে নেবে না। তুমি যদিও ইয়াজিদি ধর্মে তুমি ধর্মান্তরিত হয়েছ, তুমি ইয়াজিদি ধর্মে গোপনে ধর্মান্তরিত হয়েও তোমার সনাতনী নাম তুমি বদলাওনি। তুমি নামেও কিম্ভূত কিমাকার, হিপোক্রেট। তুমি বাঙালি হয়ে বাঙালি কালচারকে উপড়ে ফেলতে চাও বাঙালি আওয়ামী লীগকে নিধন করার নামে। হিপোক্রেট। তুমি আরব হিসেবে আরবরাও তোমাকে আরব মনে করে না। মুসলিমরাও তোমাকে সত্যিকার প্রকৃত মুসলিমরা তোমাকে মুসলিম মনে করে না। প্রকৃত সনাতনীরা তোমার উগ্রবাদকে, রাজাকারের পদলেখনকে ঘৃণা করে। তুমি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে। তা তুমি বাঙালিকে নিশ্চিহ্ন করতে হবে। বাঙালিত্বকে নিশ্চিহ্ন করতে হবে।
এই বিষয়ে একটি কবিতা আছে। কবিতাটি শুনবে? If I am consumed by fire, let me have the wings of the phoenix and let me fly to my desire. আগুনের ভেতর থেকে যেমন সেই ফিনিক্স পাখি জেগে ওঠে, পুরো বাংলাদেশের সকল আওয়ামী লীগ কর্মী অ্যাক্টিভিস্টদেরকে হত্যা করলেও তাদের বিফল কিছু নেতাদের কারণে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না। কারণ এটা বাঙালির আইডিওলজির মুক্তির সঙ্গে, ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তুমি কিভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে? তুমি বাংলাদেশের পতাকা বদলাতে পারো। তুমি বাঙালিদেরকে কালকে থেকে ভারতীয়দের মতো বাঙাল বলে ডাক দিতে পারো। তারপরেও আওয়ামী লীগকে তুমি নিশ্চিহ্ন করতে পারবে না। ইটস ইম্পসিবল। তুমি নাম নিষিদ্ধ করতে পারো। আওয়ামী লীগের নাম আগেও বদলেছে। আওয়ামী মুসলিম থেকে আরো একটু পরিশুদ্ধ হয়ে আওয়ামী লীগ হয়েছে। আওয়ামী লীগ নামকে চেঞ্জ করে আরো একটি নাম দিতে পারো। দ্যাট উইল বি ওল্ড ওয়াইন ইন নিউ বটল। সেটা রয়েই যাবে। নিশ্চিহ্ন তুমি করবে কিভাবে? নিজেই তো নিশ্চিহ্ন হয়ে যাবে সেই প্রচেষ্টায়। নিজে নিশ্চিহ্ন হয়ে যাবে। তুমি দেখবে তাকিয়ে, না তুমি ঘর কা না তুমি ঘাট কা। হুম? না তুমি ঘর কা না তুমি ঘাট কা। তুমি কালচারাল জেনোসাইড চালাতে চাও আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিফলতা আছে রাজনৈতিক, অবশ্যই। শেখ হাসিনার বিফলতা আছে। সারাক্ষণ তসবিতে কেবল আল্লাহ, আল্লাহ বললে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয় না। সারাক্ষণ সব জায়গায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, আব্বা, আব্বা করলেই হয় না। বঙ্গবন্ধু শুধুমাত্র শেখ হাসিনার পিতা না, আমাদের সবার পিতা। তাই সারাক্ষণ পিতা, পিতা না করলে উনি পারতেন। আমি এগ্রি করি। কিন্তু যখন একজন হিপোক্রেট সনাতনী, তুমি সনাতনী নও, তুমি হিপোক্রেট সনাতনী ইয়াজিদি। তুমি যখন ভট্টাচার্য নাম ধারণ করে কখনো, কখনো মৌলবাদী কথাবার্তা বলো এবং আমাদেরকে কোরআন শিক্ষা দিতে চাও, ইনশাআল্লাহ বলে তুমি হত্যা করার ইঙ্গিত দাও। ইউ ডু নট রিপ্রেজেন্ট বাঙালি। তুমি বাঙালিদেরকে প্রতিনিধিত্ব করো না। অবশ্যই না। তুমি মুসলিমদেরকে প্রতিনিধিত্ব করো না। তুমি বাংলাদেশীদেরকে প্রতিনিধিত্ব করো না। কারণ তুমি ৭১ এ বিশ্বাস আসলে করো না। তুমি ইয়াজিদি ধর্মে বিশ্বাস করো। তুমি আসলে খেলাফতি বিকৃত খেলাফত কায়েমের জন্য বাঙালিত্বকে হত্যা করাই হচ্ছে তোমার মূল। হবে না। এটাকে যত বেশি আঘাত করবে তত বেশি শক্তিশালী হবে। যত বেশি আঘাত করবে বাঙালিত্ব তত জেগে উঠবে। এটাই বাঙালিত্ব। এটাই বাঙালি ইতিহাস।